আমি ফিরে এসেছি, ফিরে এসেছি আমি। এবারে এই গ্রাম জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেব সব। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। এই বলে প্রতাপ গ্রামের উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে পালাতে লাগলো। তুই যত দূরেই যাস না কেন, আমি তোকে ছাড়বো না। মধুমালতী তার লম্বা নখওয়ালা দুটো ধারালো হাত বাড়িয়ে দিল প্রতাপের দিকে। প্রতাপ সেই মুহূর্তে দৌড়ে পালাচ্ছিল। মধুমালতী তার হাত বাড়িয়ে প্রতাপের গলাটা চেপে ধরল। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। তোকে কে বাঁচাবে? কেউ নেই তোকে বাঁচানোর মতো, কেউ নেই। না না। এই বলে মধুমালতী প্রতাপের ঘাড়ে তার ধারালো দাঁত দিয়ে কামড় দিয়ে ও তার নখগুলো দিয়ে উপড়ে নেয় প্রতাপের চোখ। প্রতাপের ভীষণ চিৎকারে যেন জঙ্গলের পশু পাখিগুলো স্তব্ধ হয়ে গেল একদম। ঢাকার ছেলে দীপক, সে এক বিশেষ কাজে পদ্মা নদীর ওপারের গ্রামে যাবে। তাই বাড়ি থেকেও সকাল সকাল বেরিয়ে পড়েছে তার মাকে বিদায় জানিয়ে। মা, আমি বেরোলাম, ফিরতে হয়তো পরশু লেগে যাবে। সাবধানে যাস বাবা, আর যে কাজে যাচ্ছিস সে কাজ সফল করে ফিরিস। হ্যাঁ মা, ঠিক আছে। যখন ঘড়ির কাঁটায় সন্ধে 7:13 তখন দীপক বাস থেকে নামলো। সামনেই তো নদী, তবে এত রাতে কি কোনো মাঝি ভাইকে পাবো পারাপার হবার জন্য? দীপক ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। একেই সে সন্ধ্যের পর বাস থেকে নেমেছে, তার উপর এই সময় নদীতে আদৌ কোনো মাঝির দেখা পাওয়া যাবে নাকি, এই সমস্ত কথা দীপক চিন্তা করতে করতে খুব ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো। আর এমন সময়ই দীপকের মনে হলো একটা খুব শীতল হাত ওর কাঁধ যেন স্পর্শ করল। দীপক রীতিমতো কেঁপে উঠল। কে কে? একটা অদ্ভুত রকমের খিলখিল শব্দে দীপকের বুকের ভিতর হৃদকম্প বেড়ে গেল। কি গো বাবু, কেঁপে উঠলে যে? বড্ড ভয় পাইছো নাকি গো? না, মানে ওই আর কি, আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়েটির গলা অত্যন্ত ক্ষীণ এবং ঋণঋণে, গায়ের বর্ণ একেবারেই কালো। অন্ধকারে তাকে ঠাহুর করা যাচ্ছে না ঠিক মতো। মনে হচ্ছে নাকের মধ্যে কিছু একটা ধাতু জলজল করছে, যত সম্ভব নাক ছাবি। পরনে একটা শাড়ি রয়েছে, কেবল সেটুকুই আন্দাজে আসছে। মেয়েটি আবারও ঋণঋণে গলায় বলে উঠল, আরে ও বাবু, কি এত ভাবছেন লা? না না, কিছু না, কিছু না। আচ্ছা, এখানে মানে এখন কি নদীতে মাঝিকে দেখতে পাবো? কেনে, ওপারে যাবেন বুঝি? হ্যাঁ, ওপারে যাব। এত রাত্রিরে এসে ছুটলেন বটে, কি জানি, চলেন দেখি আমার লাগে লাগে। তারপর মেয়েটি দীপককে নিয়ে একটা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলো। প্রতিটি পদক্ষেপ ফেলা মাত্রই পাতার খসখস শব্দ হতে লাগে, সাথে চারিদিকে কেবল ঝিঝি পোকার ডাক। আর কত দূর? আরে এই তো, ওই যে দেখা যায়। মেয়েটি তার আঙুল দিয়ে চিহ্নিত করে দীপককে দেখালো বিশাল সেই পদ্মা নদী। দীপক যেন মনে মনে হলেও হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েটিকে যেন তার পছন্দ হচ্ছিল না, কেমন ধরনের একটা, কিন্তু মনের মধ্যে একটা সংশয় নিয়ে সে একথা প্রকাশও করতে পারছিল না। এবার দীপক বলে উঠল,
এবার একটা মাঝি ভাইকে যদি পেয়ে যাই তাহলে বড্ড সুবিধা হবে। আরে পাবেন পাবেন, এইখানে দাঁড়ান দেখিনি। মেয়েটি তার গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে থাকলো, হাসান মাঝি, আরে ও হাসান মাঝি, দেখো দেখিনি তোমার গপ্প শোনার লোক নিয়ে আইছি। ও হাসান মাঝি, কই গেলা? একটা নৌকার ভেতর থেকে একজন লোক বলে উঠলেন, হ্যাঁ যাবো যাবো, কই উঠি আসতে বল। বাহ, বাঁচলাম। দীপক আর দেরি না করেই নৌকাতে চেপে বসলো। মাঝি ভাই, আমাকে তুমি একটু ওপারে নিয়ে চলো। হাসান মাঝি, আমি তবে চললুম, তুমি ওরে গপ্প কইতে কইতে লয়ে যাও। বেশ বেশ, যা তুই এখন চইলা যা। হাসান মাঝি তারপর তার নৌকা ছাড়লো। তা মাঝি ভাই, কতক্ষণ সময় লাগতে পারে ওপারে যেতে? 1.5 ঘন্টা তো ধৈর্য ধরে বসে থাকতেই হবে বাবা। আচ্ছা, তবে তো এখনো বেশ খানিকটা সময়। এত সময় বসে বসে কি বা করব? অন্ধকারে দীপক মাঝির কায়ার কোনো গঠনই লক্ষ্য করতে পারল না। সে কেবল অনুভব করল কেউ যেন তার সামনে বসে দাঁড় টানছে, কিন্তু তার রূপ কোনোভাবেই দীপক ঠাহর করতে পারল না। এবার দীপক বলে উঠল, তবে তুমি একখানা গল্প শুরু করো, শুনতে শুনতে সময় পার হয়ে যাবে। গল্প? তা কি গল্প শুনবিন বাবু? ভূতের গল্পই হোক। ভূতের গল্প বাবু, বেশ বেশ। হাসান মাঝির এমন হাসির শব্দ শুনে দীপকের বুকটা যেন আবারও কেঁপে উঠল। নির্জন নদীর বুকে এমন হাসির শব্দ বড্ড অচেনা এবং বেমানান লাগছে দীপকের কাছে। তার মধ্য দিয়েই হাসান মাঝি তার গল্প শুরু করলো। সিলেট জেলার রায়পুরের এই এক ঘটনা বলি শোনেন বাবু। সে ভূত নাকি পেতনি নাকি শাকসুন্নি নাকি মায়াবী কি আমি তা বলতে পারবো না। সে না হয় গল্প শুনে আপনি বিচার করবেন। বেশ। তারপর শুরু করলেন হাসান মাঝি তার গল্প। বাবু, একদিন সন্ধে বেলায় আমাদের গায়ে পড়বে, এবার পড়বে, এই গ্রামের সবাই মরবে, ধ্বংস করতে এসেছি আমি, তোদের এবারও খাবে খুবলে, হাসবে হাসবে ও ফিরে আসবে। এবার ওই বৃদ্ধ গায়ের 3 রাস্তার বটতলার নিচে একটা লাল কালো পুতুলের সাথে কিছু গুটি, লাল সুতো, দুধ, রক্ত এসব দিয়ে মন্ত্র পড়তে লাগলো বিড়বিড় করে। আর যেই একটা দ্বারকাক এসে বৃদ্ধর ওই শখের মাঝে উড়ে এসে বসলো বাবু, অমনি বৃদ্ধ সেই কাকের ঘাড়েই এক কামড় বসিয়ে তার মুন্ডুটা আলাদা করে ফেললো, আর ওই রক্ত মেখে নিল নিজের মুখে। ফিরে এসেছে, ও ফিরে এসেছে। এই বলে সে সেখান থেকে উঠে গেল। পরের দিন সকালে, উফ রাজ, এ তোর জন্য, কেবল তোর জন্য এত দেরি হয়ে গেল, না হলে এত দেরি আমার কোনোদিনও হয় না। আমার খুব বড় ভুল হয়ে গেছে রে। জমিতে জল ছেড়ে তা বন্ধ না করেই তোর সাথে আগে আসা উচিত ছিল আমার। উফ বাবা, আমি কখন তাই বললাম? ঠিক এরকম সময় রাজ লক্ষ্য করলো তাদের গ্রামের ওই 3 রাস্তার মোড়ে পড়ে রয়েছে কয়েকটা অদ্ভুত জিনিস। সেই কম্পিত গলায় প্রিয়াকে বলে উঠল, প্রিয়া ওই দেখ।
সামনে বটগাছটার মোড়ে কি সব যেন পড়ে আছে না? কই, কি আবার পড়ে থাকবে? প্রিয়া তাকিয়ে দেখলো সত্যি কিছু অদ্ভুত জিনিস সেখানে পড়ে আছে। সেটা দেখে তাদের দুজনেরই মনটা কেমন ধক করে কেঁপে উঠল। এসব আবার কি? হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন কালা জাদু করেছে। আরে তুইও না, এসব কি বলছিস উল্টো পাল্টা? দেখ কিরকম ছক্কাটা অদ্ভুত পুতুল। আবার ওই দেখ, মনে হচ্ছে রক্ত। আমার মনে হয় না এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য উচিত হবে। তার উপর আবার সন্ধ্যাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। তারপর বাবু, রাজ ও প্রিয়া ওরা দুজনে দ্রুত বেগে পা চালিয়ে যেতে থাকলো। প্রিয়া ও রাজ ওরা দুজনে একই গ্রামে থাকে, ছোটবেলার বন্ধু ওরা। এবার রাজ বলে উঠল, এসব কার কাজ হতে পারে বলে তোর মনে হচ্ছে? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। দুজনেই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। ঠিকই এরকম সময় এই প্রিয়ার মনে হলো কেউ যেন এই সন্ধ্যের অন্ধকার ভেদ করে একটা শীতল হাত প্রিয়ার কাঁধে রাখলো। কে? সজোরে চিৎকার করে ওঠে প্রিয়া। কিরে, তোর আবার কি হলো? না, দেখ কেউ এসে আমায় আমায় ধুর, কি বলছিস কি এসব? তুই বিশ্বাস কর রাজ, বিশ্বাস কর। আচ্ছা চল চল, ও কিছু না। তুই হয়তো ওসব ওখানে দেখে এসেছিস, তাই এসব চিন্তা মাথায় আসছে। চল চল, বাড়ি চল। তারপর ওরা দুজন বাড়িতে ফিরে গেল। আমার শরীরটা এমন অস্বস্তি লাগছে কেন? কিছুই ভালো লাগছে না। কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। বাবু, তারপর যা হলো। খুব মন দিয়ে হাসান মাঝির বলা কথাগুলো শুনে চলেছে দীপক। এবার সে বলল, তারপর কি হলো? আবারও সে বলতে শুরু করলো একটু দম নিয়ে। সেদিন রাত্রেবেলায় এক অচেনা অতিথি এসে উপস্থিত হলো প্রিয়াদের বাড়ির দোরগোড়ায়। বাড়িতে কেউ আসো? এই সময় আবার কে এলো? কই গো, কেউ আসো? কে? এই বলে প্রিয়া দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই প্রিয়া দেখে একটি শ্যামলা বর্ণের বউ, তার আধ মাথা ঘোমটা টানা, পরনে লাল কালো রঙের একটা ময়লা কাপড়। কে তুমি? আগে তো কখনো এই গ্রামে দেখিনি। ওমা, দেখবে কি করে? আমি তো আজই এলাম এই গায়ে। ও, কিন্তু এই ভর সন্ধেবেলায় আমার বাড়িতে? আমার একটা থাকার জায়গা দিবে গো দিদি? আমার থাকার কোনো জায়গা নেই। এই গায়ে নতুন এইছি তো, বুঝতেই তো পারছ। একটা কাজ পেলেই চলে যাব। মহিলাটি কাঁধে একটা টুপলি নিয়ে কেমন যেন হা করেই চেয়ে রইল প্রিয়ার দিকে। না, মানে আমার এখানে থাকবে? হ্যাঁ গো দিদি, আমারে থাকতে দাও না দয়া করে, কিছুদিনের জন্যই তো বলছি। আচ্ছা বেশ, তবে আমার মা এখন বাড়িতে নেই বলে থাকতে দিলাম, কিন্তু মা আসার আগেই। বাবু, কথাটি শেষ হবার আগেই মহিলাটি বলে উঠল, চলে যেতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলে যাব, চিন্তা নেই। তারপর প্রিয়া সেই মহিলাটিকে ঘরে প্রবেশ করতে একটু দ্বিধা বোধ করলেও শেষ অবধি না করতে পারল না। একদম গলাটা শুকিয়ে গেল বাবু। হাসান মাঝি তারপর ঢকঢক করে একটি বোতল থেকে জল খেয়ে নিয়ে আবারও তার গল্প শুরু করলো। পরের দিন সকালে
কোনো একটা চিৎকারে ঘুম ভেঙে যায় প্রিয়ার। এ কি, গ্রামে এত হট্টগোল কিসের? আরে দিদি, তুমি শোনোনি? কি কি শুনবো? আমি এক ফাঁকে বাইরে গেছিলাম, তখন শুনলাম ওপারে কি যেন নাম, ও হ্যাঁ, রাজ নামের ছেলেটা নাকি মারা গেছে। কি? না। এই খবর পেয়ে জোরে একটা চিৎকার দিয়ে প্রিয়া দিল এক ছুট। সেখানে পৌঁছে, এস, দেখার মতো নয় বাবু, কি নৃশংস ভাবেই না মেরে ফেলা হয়েছে। কেউ এসে চোখ দুটো উপড়ে নিয়ে গেছে নিশ্চিত। কাঁধে একটা বিশাল গর্ত হয়ে রয়েছে নখের চিহ্নে, আর নাক দিয়ে দু ফোঁটা রক্ত ক্রমশ বেরিয়ে এসেছে সোয়াল ধরে। রাজ, এটা কিভাবে হলো? না, এটা হতে পারে না। কালই তো তুই আমার সাথে আসলি, আজ কিভাবে? রাজ! অঝরে কান্নায় ভেঙে পড়ল প্রিয়া। তবে একটা অবাক করা কাণ্ড বাবু, রাজের মায়ের মুখ থেকে শোনা যায় রাজ নাকি ঘরে একলাই শুয়েছিল, আর ঘরের জানালা দরজা সবই ছিল বন্ধ। তবে এ কাজ করলো কে? এসব কথা শুনে তাই যদি হয় তবে সত্যিই তো, কে এইভাবে? প্রিয়া চোখের নোনা জল মুছতে মুছতে রাজদের বাড়ি থেকে বেরিয়ে আসবে, ঠিক এরকম সময় তার চোখে পড়ে এ কি, ওই আলমারির ওপরে ওটা কি? এগিয়ে গিয়ে সে দেখে একটা লাল কালো রঙের পুতুল। বিভৎস ভাবে সেই পুতুলের চোখটা যেন কেউ খুবলে নিয়েছে। এ কি, এইরকম একটা পুতুল তো আমি এর আগেও কোথাও একটা দেখেছি। কোথায় দেখেছি মনে করতে পারছি না। ধ্যাত, কিছুতেই মনে আসছে না। হ্যাঁ, মনে পড়েছে। এইরকম, হ্যাঁ ঠিক এইরকম একটা পুতুল তো সেদিন আমি আর রাজ ফেরার পথে ওই বটতলার মোড়ে পড়ে থাকতে দেখেছিলাম। কিন্তু এটা এইখানে কিভাবে এলো? প্রিয়া কিছুই যেন মেলাতে পারছে না। সে খুব মর্মাহত ভাবে বাড়ির দিকে ফিরতে থাকে। পুতুলটা এইখানে কিভাবে এলো? সত্যি বাপু, কিভাবেই না খুন হয়েছে, একেবারে চোখ দুটো উপড়ে দিয়ে। আহ, তুমি একটু থামবে? ভালো না লাগলে এখান থেকে দূরে যাও। মহিলাটি তার ক্ষুব্ধ চোখ নিয়ে এবার তাকালো প্রিয়ার দিকে। কি ভয়ঙ্কর সেই চোখ! ঠিক আছে, আমি চললাম, আর দেখিস কাউকে ছাড়বো না, বুঝবি সেদিন। উফ, মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমার। কি করব, কিছুই মাথায় আসছে না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপর যেন কি মা? হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। গ্রামের ছোট্ট একটা কুড়ে ঘরে বাস করত নিশি নামের বাচ্চা মেয়েটি। তার সাথে থাকতো তার মা। হঠাৎই এই বাচ্চাটা বড্ড ভয় পেয়ে বলে উঠল, মা দেখো, কে যেন ওখানে দাঁড়িয়ে, চোখগুলো। ওই মা, কেউ তো নেই। ওই তো, ওই জানালার কাছে। নিশির মা এগিয়ে যায় ক্রমশ জানালার দিকে। হঠাৎ এক বিকট হাসির শব্দ এলো নিশির মার কানে। কে? তারপর বাবু, নিশির মা ঘরের ভেতর গিয়ে সে এক বিশাল ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটা বিকট মহিলার মূর্তি, তার হাতের নখগুলো প্রচন্ড ধারালো। সেই নখ দিয়ে সে নিশির ঘাড়ে আছড়ে রক্ত পান করছে,
আর খুবলে তুলে নিয়েছে নিশির চোখ। না, আমি কি দেখছি? কে তুমি? সেই মূর্তি ক্রমশ এগিয়ে আসলো নিশির মায়ের দিকে। না না না, তারপর সেই ভয়ঙ্কর বিভৎস মহিলা নিশির মতো করেই হত্যা করলো নিশির মাকে। সব শেষ করে দেব এবার, সব সব ধ্বংস করে দেব, সব। পরের দিন সকাল হতেই সারা গ্রামে ছড়িয়ে যায় খবরটি। এসব কি হচ্ছে গ্রামে? এভাবে চলতে থাকলে তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এসব কি করে? প্রিয়া তার মাথাতে কিছুই ঠিক সাজিয়ে উঠতে পারছে না। কিছু সময় পরে সে খবর পায় গ্রামে নিশি ও তার মা যেখানে হত্যা হয়েছে সেখানেও পাওয়া গেছে সেই লাল কালো রঙের ভয়ঙ্কর পুতুল। এই পুতুলটা, না, আজ রাতে আমাকে সেই বটতলার মোড়ে গিয়ে দেখতেই হবে। এটাই কি আসলে সেই পুতুলটা? গ্রামে এটা কি করে শুরু হলো? এমনভাবে চলতে থাকলে যে। বাবু, তারপর যা হলো, ওই মেয়েটি সেদিন রাত্রে গেল সেই 3 রাস্তার বটতলার মোড়ে। সেখানে গিয়ে ও যা দেখলো তাতে ওর চক্ষু চরক গাছ। এ কি? এখানে তো সেই পুতুলটা সত্যিই আর নেই। তবে পুতুলটার কি নিজস্ব প্রাণ আছে? ও কি চলতে পারে নাকি? এছাড়াও প্রিয়া দেখলো ওই বট গাছের তলায় পড়ে রয়েছে সেই দ্বারকাকের শুকনো দেহটা। হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। এটা কিসের শব্দ? মনে হচ্ছে যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। প্রিয়া মনের মধ্যেই একটা আতঙ্ক নিয়ে শুকনো গলায় 2-1 পা এগিয়ে গেল সামনের দিকে। এ কি? এখানে যে কেউ নেই। তবে না না, এ নিশ্চয়ই আমার মনের ভুল। সেদিনের মতো প্রিয়া বাড়ি ফিরে এলো। পরের দিন সকালবেলা রাজের মা দৌড়ে হাঁপাতে হাঁপাতে এলো প্রিয়ার কাছে। এ কি কাকিমা, তুমি এইভাবে? কি হয়েছে? গতকাল এক ভয়ঙ্কর মূর্তি আমার গলার টিপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে একটু বসো আগে। এই নাও, একটু জল খাও, তারপর বলো। নাও, এবার বলো দেখি কি হয়েছে। কাল তখন প্রায় মধ্যরাত, হঠাৎ শুনতে পেলাম একটা কান্নার আওয়াজ। আমার ঘুম ভাঙতেই দেখি একটা বিভৎস পুতুল আমার ঠিক পাশেই শুয়ে। ধীরে ধীরে সেই পুতুলটি আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমার রাজের যেমন চোখ দুটো কেউ উপড়ে দিয়েছিল, ঠিক সেই রকমই কেউ উপড়ে ফেলেছে ওই পুতুলটার চোখ দুটো। আর আকার যেন ধীরে ধীরে বেড়ে যেতে থাকলো। আমি চিৎকার করে ওকে ঠেলে সরিয়ে দিলাম। তারপর আর কোথাও তাকে খুঁজে পেলাম না, কোথাও না। এতক্ষণ ধরে বাবু প্রিয়া রাজের মার কথাগুলো শুনছিল। সবটা শুনে মনে মনে সে বলে, না, কাকিমাকে এইসব বিষয়ে কিচ্ছু বলা যাবে না। না কাকিমা, ও কিছু নয়, তুমি একটু শান্ত হও। মাত্র কিছুদিন হলো রাজ আমাদের ছেড়ে চলে গেছে।
এখন এসব চিন্তা মাথায় এনো না তো। তুমি ফিরে গিয়ে একটু বিশ্রাম করো। তারপর রাজের মা ফিরে গেল। সত্যিই তো, একটা জিনিস তো একটু অবাক করেই বটে। পুতুলটার চোখগুলো যেভাবে খুবলে নেওয়া, ঠিক একইভাবে গ্রামে যে কটা মৃত্যু হচ্ছে তাদেরও। হ্যাঁ তাই তো, কিন্তু এটা কি করে সম্ভব? আমার মাথায় কিচ্ছু আসছে না। এই রহস্য বের করতেই হবে আমাকে। ফিরে এসেছে, ও ফিরে এসেছে। সবাই মরবে, এবারে গ্রামের সবাই মরবে। প্রতিশোধের আগুন জ্বলে উঠবে এবার। এবার সবাই পাপের শাস্তি ভোগ করবে। সবাই 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 সবাই। ওং বং অং ক্রিং ক্রিং। এসেছে, ও এসেছে। ঠিক ওই বটতলার নিচে বসে বৃদ্ধ মন্ত্র পড়ে আবার কোথায় যেন চলে যায়। এই গ্রামে আমি ফিরে এসেছি, ফিরে এসেছি আমি। আমার অভিশাপে এবার ঝাড়খাড় হয়ে যাবে সব, ঝাড়খাড় হয়ে যাবে সব, নিঃস্ব হয়ে যাবে সব। পরের দিন সকালবেলা না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। তবে আমার সঙ্গে তো কাউকে দরকার। হ্যাঁ, প্রতাপই এই বিষয়ে আমাকে কিছু সাহায্য করতে পারবে। তারপর প্রিয়া একদিন প্রতাপের সঙ্গে দেখা করে তাকে সব কথা খুলে বলে। আমিও তো অবাক হয়ে যাচ্ছি বেশ গ্রামের এ সকল কর্মকাণ্ড শুনে। তুমি কি জানো, গতকালও আমাদের ওই রতন জেঠু মারা গেছেন ঠিক একইভাবে। সে কি? ওই, আমি তো কিছু জানি না। তুমি চিন্তা করো না, এই বিষয়ে কোনো একজন তান্ত্রিকের সাথে আমাদের কথা বলতে হবে। একমাত্র তিনি আমাদের সাহায্য করতে পারবেন। আচ্ছা বেশ। হাসান মাঝি এবার বলল, বড্ড তৃষ্ণা লেগেছে বাবু। এই গলাটা আবারও কেমন শুকিয়ে গেল যে, একটু পানি পান করে নেই। আমাকেও একটু পানি দেবেন, আমারও গলাটা শুকিয়ে এসেছে। এরপর হাসান মাঝি আবারও গল্প শুরু করলেন। এরপর বাবু, সেদিন রাতেই ঘটে গেল এক বীভৎস ঘটনা। সেদিন ছিল অমাবস্যার রাত। চাঁদের স্নিগ্ধ আলোতে খুব ক্ষীণভাবেই দেখা যাচ্ছিল চারপাশের প্রকৃতিকে। আর প্রতাপ তখন গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। বড্ড দেরি হয়ে গেছে, জঙ্গলের পথ ধরেই চলে যাই। এদিক দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। লা 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 লা, লা 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 লা। ঠিক এরকম সময় প্রতাপ শুনতে পায় একটা কসর কসর শব্দ। এই শব্দটা কোথা থেকে আসছে? এমন বিকট শব্দ! এই ভর সন্ধেবেলায় তো গ্রামের দিকে কেউ আসে না। তবে প্রতাপ গাছের ফাঁকে ফাঁকে এক পা দুপা করে এগিয়ে আসতে থাকে। সে এগিয়ে আসতে দেখে একটি আবছায়া। আরো খানিকটা এগিয়ে এসে সামনের দিকে ঝুঁকে এসে দেখে একটি বিকট ভয়ঙ্কর দেখতে মহিলা। মহিলাটির কাঁধের কাছে একটি ঝুলি নিয়ে হাতে একটা বিশাল বন মোরগ ধরে তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাও আবার জ্যান্ত। মুখ দিয়ে তার ঝরছে টাটকা রক্ত। কে? সেই মুহূর্তে মহিলাটি প্রতাপের দিকে তার মুন্ড ঘুরালো। সে কি বিভৎস চেহারা বাবু! চোখ দুটো যেন কেউ খুবলে নিয়েছে। চোখের বদলে সেখানে কেবল রয়েছে মাংসপিণ্ড। হাতে ধারালো নখ, চুলগুলো উস্কো খুস্কো। এসব কিছু চাঁদের আলোয় খুব ক্ষীণভাবে দেখতে পায় প্রতাপ। না, কে?
তোকে আজ আমি শেষ করব। না না না। এভাবে চিৎকার করে প্রতাপ প্রাণপণে ছুটতে থাকলো। জঙ্গলের ভেতরে আঁকা বাঁকা রাস্তা দিয়েই সে যেদিকে চোখ যায় সেদিকে ছোটা শুরু করলো। কত দূর আর কত দূর পালাবি তুই? হ্যাঁ, কত দূর? তারপর সেই ধারালো নখ দিয়ে প্রতাপের ঘাড়ে এক আঁচড় বসিয়ে দিল বাবু। আর এর সাথেই অপর হাত দিয়ে উপড়ে নিল প্রতাপের চোখ দুটোকে। বাঁচাও, বাঁচাও। পরের দিন সকালে প্রিয়া খবর পেল প্রতাপ আর নেই। ঠিক একইভাবে বাকি সকলের মতো মৃত্যু হয়েছে প্রতাপের। শেষ পর্যন্ত প্রতাপও যে আমাকে সাহায্য করবে বলে কালকেই এটা নিয়ে কথা বলল, সে আজ না। এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। না হলে প্রতিটা মানুষের চোখ এভাবে কে খুবলে নেবে? আর নিয়েই বা সেগুলো যাচ্ছে কোথায়? আমার মাথা কাজ করছে না। দিনে দিনে এভাবে গ্রামের লোক সংখ্যা কমে আসছে। এভাবে চলতে থাকলে তো। পরের দিন সকালে ঠিক একইভাবে মারা যায় রাজের মা, আর তার পাশেও পড়ে থাকে ওই বিভৎস পুতুল। আজ রাতে বটতলায় গিয়ে আমাকে দেখতেই হবে কি হচ্ছে এসব আমাদের গ্রামে। প্রিয়া সেদিন রাতে চলে যায় ওই বটতলার মোড়ে। সে গিয়ে দেখে বট গাছের পাশেই এক বৃদ্ধা বসে তন্ত্র মন্ত্র সাধনা করছে। অং ক্রিং ক্রিং অং শ্রিং ক্রিং ক্রিং ক্রং ক্রং। ইনি কে? এভাবে এখানে বসে কেনই বা? তার মানে কি প্রতি রাতেই? বৃদ্ধ নিজের তন্ত্র সাধনা করে একটা পুতুল একটি লাল ছকের মধ্যে ফেলে রেখে চলে গেলেও বলা ভুল হবে, সাথে সাথে উধাও হয়ে গেল। এ কি? এর মধ্যেই উনি কোথায় চলে গেলেন? তার মানে নিশ্চয়ই উনি সব করাচ্ছেন। সেদিন রাতে প্রিয়া ঘুমিয়ে রয়েছেই এমন সময় তার মনে হলো জানালা দিয়ে কে যেন তাকে ডাকছে। আয় আয় আয়। প্রিয়া কেঁপে উঠল। জানালার সামনে এক পা দুপা করে এগিয়ে যেতেই সে দেখে একজন মহিলা পিছন ফিরে বসে তার ব্যাগ থেকে কি কি যেন বার করে সেগুলোকে দেখছে। কেউ এত গভীর রাতে এখানেই বা কি করছে? খুব সাবধানে দরজা খুলে প্রিয়া পা টিপে টিপে এগিয়ে গেল সেদিকে। এগিয়ে যেতেই এক অবাক কাণ্ড। প্রিয়া দেখে সেই মহিলাটি, যে মহিলাটিকে সে ঠাই দিয়েছিল। মহিলাটির চোখ নেই, খুবলে যেন কেউ তুলে নিয়েছে। সে তার ঝুলি থেকে 5টি চোখ বার করে করে নিজের খুবলে যাওয়া চোখের মধ্যে লাগিয়ে দেখছে এবং পরক্ষণেই আবারও তা খুলে ফেলে রাখছে। আর সাথে সে তার ওই পুতুলটিকে ঘুম পাড়াচ্ছে। আয় আয় ঘুম আয় আয় ঘুম আয় চাই চাই ঘুম। আমি মধুমালতী, মধুমালতী। আমার হাতে শেষ হবে সবই। এই আমি কি দেখছি? এই যে সেই। না না, এখন আমাকে এগুলো আর চলবে না। আমাকে ফিরে যেতে হবে ঘরে। সারা শরীর কাঁপতে কাঁপতে প্রিয়া ঘরে ফিরে গেল। এখন আমি বুঝতে পারছি, তার মানে আসলে এইসব। আর এই চোখগুলো তাহলে রাজ, ওর মা, প্রতাপ
নিশি আর ওর মায়ের, আর তাহলে ওনার নাম মধুমতি। কিন্তু ও কেন এরকম করছে সেটা আমাকে জানতেই হবে। পরের দিন সকালে প্রিয়া গ্রামের সবাইকে জিজ্ঞেস করতে থাকলো, কখনো গ্রামে কি মধুমালতী নামক কোনো মহিলা থাকতো? কিন্তু উত্তরে সবাই না বা জানি না এরকম উত্তরই দিতে থাকলো। তাহলে আমি এখন কি করব? ঠিক সেই সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা মহিলা। তাকে এই নামের কাউকে চেনেন কিনা জিজ্ঞেস করতেই সে চুপ করে থাকলো। দয়া করে জানলে বলুন আমাকে, দয়া করে, তাহলে এই গ্রামটা রক্ষা পাবে। না হলে ও প্রত্যেক দিন গ্রামের একটা করে লোক মারবে আর তাদের চোখ উপড়ে নিবে। শোন তবে মেয়ে, বেশ কিছু বছর আগের কথা। এই গ্রামে এক বৃদ্ধ বাপ তার মেয়েকে নিয়ে এসেছিল অনেক অসহায় অবস্থায়। মেয়েটা ছিল তার পোয়াতি। গ্রামের জমিদারের বাড়িতে একবার চুরি হয়, আর সেই জমিদারের বাড়িতে সে সময় কাজ করত ওই মেয়েটির বাবা ও তার মেয়ে। ওদের ওপর সন্দেহ করেন জমিদার সাহেব। জমিদার চুরির দায় ওদের ওপর দিয়ে ওই বৃদ্ধর সামনে তার মেয়ের চোখ উপড়ে নেয়, অন্যের জিনিসের দিকে তাকিয়ে লোভ দেওয়ার জন্য। আর বৃদ্ধকে জ্যান্ত পুড়িয়ে মারে। সেদিন কেউ কোনো প্রতিবাদ করতে আসেনি, গ্রামের একটা মানুষও আসেনি। তিনটা প্রাণ হারিয়েছিল সেদিন। তবে পরে জানা যায় যে আসলে চুরিটা করেছিল পাশের গ্রামের ডাকাত কালীর দলেরা। তাহলে মধুমালতী নামটা গ্রামের কেউ কেন জানে না? জানে না কারণ ওদের সাথে কেউ কথাই বলতো না। জমিদারদের বাড়ি যেত নিজের মতো, গায়ে গতরে খেটে চলে আসতো। আর আমি মাঝে সাঝে ওর কাছে গিয়ে গপ্প করতাম বলেই ওর নামটা আমি জেনেছিলুম। ও ফিরে এসেছে, ওর বাবা ওর আত্মাকে জাগিয়ে তুলেছে, আর ওর পুতুলের মধ্যে রয়েছে ওর গর্বের সন্তান। এই গ্রামের মানুষ সেদিন কেউ প্রতিবাদ করেনি। ও কাউকে ছাড়বে না, কাউকে না। প্রিয়া চুপচাপ সবটা শুনে নিজের মতো ফিরে গেল বাড়িতে। হঠাৎ রাতে তার ঘুমটা ভেঙে যায় একটা অস্বস্তিকর শারীরিক কষ্টে। আমার এমন লাগছে কেন? পাশ ফিরে এসে দেখতে পায় ভয়ানক সেই পুতুলটি। এ কি? না, ঠিক সেই মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছে ভয়ঙ্কর সেই মহিলারূপী পিশাচিনী। প্রিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এবার ধীরে ধীরে ক্রমশ এগিয়ে আসলো সেই মহিলাটি তার কাছে। প্রিয়া বুঝতে পারলো এবার তার পালা এসেছে, মৃত্যুর পালা। টেবিলের উপরে থাকা দেয়াশলাইটা হাতে নিয়ে প্রিয়া তার শরীরের সারা শক্তি সঞ্চয় করেই একটি কাঠি জ্বালালো। এই কি জ্বলছে না কেন? জ্বলছে না কেন? এবার দেয়াশলাইয়ের বাক্স থেকে এই অন্তিম কাঠিটি বার করলো প্রিয়া। তার সাথেই এবার সে সক্ষম হলো জ্বালিয়ে তুলতে। জ্বালিয়েই কাঠিটি ছুঁড়ে মারলো ওই মহিলাটির দিকে। তারপর সবকিছু নিস্তব্ধ। মহিলাটি পুরে ছাই হয়ে গিয়েছে। তার ছাইটুকু পড়ে রয়েছে প্রিয়ার ঘরের মেঝেতে। এখন মনে হচ্ছে সত্যি সবকিছুর অবসান হলো, আগুনেই সব শেষ। এবার মনে হলো
আমি এই গ্রামকে রক্ষা করতে পারলাম, কিন্তু যাদের হারালাম এরকম ভাবতে ভাবতেই কান্নায় ভেঙে পড়ে প্রিয়া। এদিকে এতক্ষণ হাসান মাঝির গল্প শুনে চলছিল দীপক। সে বলল, আর ওই বৃদ্ধ পিশাচিনীর বাবা, বৃদ্ধ সেই তো প্রতিশোধ নিয়ে তার মেয়ের আত্মাকে জাগিয়ে তুলেছিল। সে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের আত্মার কারোর শান্তি পায়নি। বাবা হয়ে নিজের চোখের সামনে সন্তানের দৃশ্য সে দেখতে পায়নি, তাই তার মেয়ের আত্মাকে সে জাগিয়ে তুলেছিল নিজে মারা যাওয়ার পরেই। আর যখনই আগুন লাগানো হলো পিশাচিনীর দেহে, তখন তার আত্মা সকল কিছু ত্যাগ করে শান্তি পেল। আর সন্তানের শান্তি দেখে তার বাবার আত্মাও চিরকালের জন্য বিদায় হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান বাবু, আমার গল্পটি শুনবেন না এখনো? বুঝলাম, তোমার গল্প মানে? হ্যাঁ, আমার গল্প, শুনুন তবে। তারপর হাসান মাঝি তার গল্পের বাকি অংশটা বলতে থাকে। একদিন আমি ওই গ্রামে শাল কাঠের খোঁজে যাই। সেখানে গিয়ে বাবু জানতে পারলুম গ্রামের এই অবস্থা। কল্পনাপ্রবণ ভাবে আমি কিছুদিন থেকে যাওয়ার চেষ্টা করলাম ওই গ্রামে। সেখানে যে কি হচ্ছে তার উপর আমার যথেষ্ট কৌতূহল হলো। কি এমন রয়েছে এখানে যে রোজ মানুষের চোখ উপড়ে কেউ মেরে ফেলছে? তারপর জঙ্গলের পাশে একটা কুড়ে ঘর বানিয়ে গ্রামের মধ্যেই গা ঢাকা দিয়ে থাকতে লাগলাম। এমনই এক সন্ধেবেলাতে আমি বসে আছি, আর আমি দেখলাম সামনের বটতলার নিচে পড়ে আছে একটা পুতুল। সত্যি সেটি বড্ড বীভৎস দেখতে। আমি তাকে কুড়িয়ে নিয়ে আসি আর মনে মনে ভাবতে থাকি, এরকম অদ্ভুত রকমের পুতুল তো এর আগে আমি কখনো দেখিনি। কিন্তু এটা এখানে কেউ নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে এসব করছে। এই পুতুলটিকে আমি বরং ছিঁড়ে ফেলার চেষ্টা করি। আমি সেই পুতুলটির চুল টেনে তাকে ছিঁড়ে ফেললাম। ঠিক সেদিন রাতে ঘুমিয়ে আসি এমন সময় কে কে এত রাতে কে ওখানে? আমি চোখ মেলে দেখলাম ঘরের মধ্যেই একটা কোণে বসে একজন ভয়ঙ্কর মহিলা, আর তার কোলে সেই পুতুলটি। আমি রীতিমতো আঁতকে উঠি। আরে এই তো ওই পুতুলটি যারে আমি তখন ছিঁড়ে ফেলেছিলাম। তারপর সেই ভয়ঙ্কর মহিলা ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে থাকে। বাবু, সেই পুতুলটিকে আমি যেভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, সেও আমার চোখ দুটো উপরে নিয়ে আমার সারা শরীরও ঠিক সেভাবেই ছিঁড়ে ছিঁড়ে রাগে ক্রোধে খেতে থাকলো। মানে কি বলছো এসব? হাসান মাঝির এমন হাসির শব্দে মাঝ নদীতে ভেসে চলা দীপকের প্রাণের মধ্যে দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কি ভয় পেলেন বুঝি আমার কথা শুনে? বলেন, ভয় পেলেন নাকি? না, মানে ব্যাপারটা ঠিক কেমন বিশ্বাস হচ্ছে না, তাই তো? তবে দেখেন।
ঠিক তখনই একটা বিদ্যুতের ঝলক সারা আকাশ জুড়ে ফেটে পড়ল, আর হাসান মাঝির চেহারাটা এবার স্পষ্ট করে দেখতে পেল দীপক। সত্যি তো, হাসান মাঝির চোখ দুটো কেউ যেন খুবলে নিয়েছে, আর তার সারা দেহে যেন এক ফোঁটাও মাংস নেই, কেবলই শুধু হাড়, অর্থাৎ এই যে একটি কঙ্কাল। তার মানে আমি এখনো অবধি একটা আত্মার নৌকায় চলেছি। সজোরে চেঁচিয়ে বলে উঠল দীপক। তারপর আবার নিস্তব্ধ, সকল কিছু একদম নিস্তব্ধ।